পোস্টমর্টেম করার পর এফআইআর, এটা আপনার মানে আপনার এতদিনের ডাক্তারি অভিজ্ঞতায় কোনোদিন হয়নি? এটা আমাদের অন্তত জানা নেই। পোস্টমর্টেম হওয়ার পর, দাহ হওয়ার পর এফআইআর, এক্স্যাক্টলি তাই। এটা হতে পারে না। শুনেছেন কোনোদিন কোনো জায়গায়, কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে, কিংবা এই ভারতবর্ষে কোনো রাজ্যে, কিংবা এই পশ্চিমবঙ্গের কোথাও যে দাহ করার পর এফআইআর? এমন একটা মর্মান্তিক ঘটনা এই পশ্চিমবঙ্গে ঘটেছে, এবং সেই পশ্চিমবঙ্গে সেইটা নিয়ে প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে রাত 10:30টার পর 11টার সময় শেষ পর্যন্ত এসে টালা থানায় এফআইআর হলো। প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। আমরা প্রশ্ন করছি না, আমরা প্রশ্ন অবশ্যই করছি, কিন্তু প্রধান বিচারপতির কথা দিয়ে আজকে শুরু করলাম। কেন জানেন? ওই যে দাহ করা হয়েছিল, যেখানে দাহ করা হয়েছিল সে দাহ করার জায়গাটা, আমি যেখান থেকে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি তার খুব কাছে, 1 কিলোমিটারের মধ্যে পানিহাটি শ্মশান, মহাশ্মশান। সেই পানিহাটি মহাশ্মশানে সে এখানকার রাজনৈতিক মাতব্বরদের একদম দাঁড়িয়ে থেকে সেদিনকে শেষকৃত্যের দাহটা করা হয়েছিল। ভাবতে পারেন, ওই 31 বছরের হারিয়ে যাওয়া জীবন থেকে হারিয়ে যাওয়া কন্যার আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো, যেখানে দেখা যাচ্ছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তত্ত্বাবধান করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ডেড বডি যখন ঢোকানো হচ্ছে, 31 বছরের কন্যার ডেড বডি যখন ঢোকানো হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তত্ত্বাবধান করছেন। সে ভিডিওটা শুভেন্দু অধিকারী টুইট করেছেন। আমার মনে হলো আজকের এই প্রতিবেদন শুরু করব সেই ভিডিওটা দিয়ে। ভিডিওটা দেখুন। মানে এই যে তৎপরতা, কিসের তৎপরতা, কেন দরকার ছিল এত দ্রুত সৎকার করা, কেন দরকার ছিল? দ্বিতীয়বার পোস্টমর্টেমের সুযোগ না দেওয়ার কারণটা কি? কাকে আড়াল করা, কি আড়াল করা, কোন করাপশনকে আড়াল করা? ভিডিওটা দেখুন। আরজিকর কাণ্ড নিয়ে যখন আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুমোটো একটা কেস মামলা নিয়েছেন, এবং 2 দিন ধরে সেই মামলার শুনানি হলো। সেই মামলাতে আমরা অনেক কিছু শুনলাম। রাজ্য সরকার 21 জন আইনজীবী দাঁড় করালো, এবং সেই 21 জন আইনজীবীকে দিয়ে কাকে ডিফেন্ড করার চেষ্টা করলো, এটা নিয়ে আমরা বারবার প্রতিদিন প্রশ্ন করছি, প্রতিদিন প্রশ্ন করব। কাকে আড়াল করার জন্য? কেউ তো বলেনি যে রাজ্য সরকার নিজে দাঁড়িয়ে থেকে খুন করেছে, কেউ তো বলেনি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে খুনটা করেছেন, কেউ বলেনি, আমরা কেউ বলিনি, কেউ কোনো পাগলই বলবে না। কিন্তু খুনিকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এবং যারা যারা খুন করেছেন বা যারা যারা এই কনস্পিরেসির মধ্যে রয়েছে তাদের কোনো একটা জায়গায় প্রোটেকশন দিচ্ছে একটা সরকার, একটা প্রশাসন, একটা নবান্ন। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তথ্য লোপাট করার অভিযোগ বারবার করে আসছে বিনীত গোয়েলের বাহিনীর বিরুদ্ধে। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন আমরা গত পরশুদিন সুপ্রিম কোর্টে 2য় দিন শুনানি হলো, তারপর সেই শুনানির লাইভ স্ট্রিমিং আমরা অনেকেই শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, এবং তারপর সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরোলো সেই রিপোর্টটা সাংঘাতিক। যে ল্যাজে গোবরে হয়েছেন আইনজীবীরা, যে আইনজীবীদের দাঁড় করিয়েছেন, নামজাদা আইনজীবী, ভারত বিখ্যাত আইনজীবী কপিল সিবাল, তাঁকে পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেই কপিল সিবাল দীর্ঘক্ষণ সওয়াল করেছেন, বারবার জাস্টিস চন্দ্রচূড়ের সঙ্গে কথার সঙ্গে ইন্টারাক্ট করেছেন। কিসের তাগিদে, কিসের প্রয়োজনে, এটাই আমাদের বারবার ভাবিয়েছে। আর সেখানে একটা যে রিপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে যে টাইমিংগুলো দেওয়া হয়েছে, সেই টাইমিংয়ে প্রচুর গলদ ধরেছেন প্রধান বিচারপতি, ধরেছেন প্রধান বিচারপতির বেঞ্চ, এবং একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত হয়েছেন। এবং তারপর কলকাতা পুলিশের কর্মকর্তারা তারা লিগ্যাল এক্সপার্টদের সমানে ব্রিফিং করে গেছেন, এটা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যথাযথ উত্তর পায়নি প্রধান বিচারপতির বেঞ্চ, এবং যার জন্য 5ই সেপ্টেম্বর আবার হিয়ারিং। সেদিন আবার একজন অফিসারকে, মানে ওই টালা থানার সম্ভবত কোনো অফিসারকে সেখানে হাজির হতে হবে সুপ্রিম কোর্টে। কত লজ্জার বলুন তো। অর্থাৎ তথ্যেরও গণ্ডগোল, তথ্য ম্যানেজমেন্ট, তথ্য সরানো, তথ্য লোপাট, তথ্য বিকৃত করতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছেন। 21 জন আইনজীবী দাঁড়িয়েও তাকে প্রোটেক্ট করতে পারলেন না। সমস্ত ঘটনাটা সুপ্রিম কোর্টের নজরে এসছে, সারা ভারতবর্ষ জানলো। এ রাজ্যের সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের লালবাজার বিনীত গোয়েল বাহিনী, তারা তথ্যকে ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিল। অন্তত সংবাদ মাধ্যমের যে রিপোর্ট, তার ভিত্তিতে যে কোনো সাধারণ মানুষের রিপোর্ট পড়লে বুঝতে পারবেন। আমি ঠিক এই প্রেক্ষিতেই সরাসরি গিয়েছিলাম দীর্ঘদিন সরকারি ডাক্তার হিসেবে যথেষ্ট সুনামের সঙ্গে চাকরি করেছেন ডক্টর মানস গুমটার কাছে। তাকে প্রশ্ন করেছিলাম যে এটা কি হচ্ছে ডক্টর গুমটা, যে তথ্য গোপন করার প্রক্রিয়াতেও শেষ পর্যন্ত লালবাজার জড়িত, সেটা সুপ্রিম কোর্টে ধরা পড়ে গেল।
কি বলবেন? ডক্টর গুমটা আমাদের প্রশ্নের উত্তরে অনেক কথা বলেছেন, কথাগুলো প্রত্যেকের শোনা দরকার। নমস্কার ডক্টর গুমটা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি, সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ধরা পড়লো কলকাতা পুলিশের চালাকি। আমি এভাবেই ব্রিফ করব, তার কারণ এটা সংবাদ মাধ্যমেও বেরিয়ে গেছে রিপোর্টটা। সুপ্রিম কোর্টে টাইম নিয়ে একটা ম্যানেজ করার চেষ্টা করছিল, বারবার কপিল সিবালকে দিয়ে কলকাতা পুলিশ বিভিন্ন রকমের তথ্য দিয়ে কোনটাকে সাপ্রেস করা যায়, কোনটাকে আড়ালে করা যায়, পরিষ্কার ধরা পড়ে গেছে একদম। মানে সাধারণ দৃষ্টিতে যে কোনো মানুষ যারা আইন জানেন না তারাও বুঝতে পারছেন যে কলকাতা পুলিশ কিছু লুকোনো, বিনীত গোয়েলের পুলিশ কিছু লুকোনো সাপ্রেস করার জন্য সুপ্রিম কোর্টে কপিল সিবালকে দিয়ে মুভ করাচ্ছেন এবং সেটা ধরা পড়ে যাচ্ছে। কতটা লজ্জার! মানে আপনি একটু বলবেন আপনার অবজারভেশন কি এই নিয়ে? দেখুন, এটা বলার আগে দুটো কথা আমি একদম বলে নিতে চাই। যে যেখানে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ জাস্টিস চাইছে, ন্যায় বিচার চাইছে, সেখানে সরকারি পয়সা, আমাদের ট্যাক্সের পয়সা খরচা করে আমাদের কাছে যা খবর, এক কপিল সিবালের নেতৃত্বে এক বিপুল সংখ্যক অ্যাডভোকেটকে কাজে লাগিয়েছে যাতে এর থেকে সরকার বেরিয়ে আসতে পারে। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন সেটার কথা যদি আমরা যাই, আমরা একদম সরাসরি আমরা এটা বলতে পারি যে যেদিন থেকে এই ঘটনা হাইলাইটেড হয়েছিল সেদিন থেকে আমরা বলে আসছি কোথাও যেন প্রশাসনের পক্ষ থেকে ঘটনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে, দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ প্রথমেই সেটা সুইসাইড বলে, আত্মহত্যা বলে সেখানকার লোকেরা জানিয়ে দিল। তারা কারা, কিভাবে জানিয়েছিল, কেন জানিয়েছিল, কেউ এখনো পর্যন্ত তার জবাব আমরা পাইনি। এবং তারপরে যেটা হলো, পরের দিনই ওখানকার পিডব্লিউডি স্থানীয় আধিকারিক এবং সেখানে নাকি সিদ্ধান্ত হয়ে যে ঘটনাতে ক্রাইম হয়েছে সেই ঘটনার স্থলের পাশের ঘরগুলোকে তারা ভাঙতে শুরু করলো। যাদের 6 মাসেও একটা কল লাগাতে পারে না অর্ডার হলে, তারা পরের দিনই তারা লাগাতে শুরু করলো। ফলে তারা কারা ছিল, তারা তাদের বিচার কিন্তু এখনো পর্যন্ত কেউ করেনি। এবং একইভাবে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, ভাঙচুর ইত্যাদি, তাদের মধ্যে যারা ধরা পড়েছে তারা সবাই প্রকৃত দুষ্কৃতী বলে আমাদের মনে হয় না। ফলে প্রথম থেকেই আড়াল করার চেষ্টা করেছে। এবং পুলিশের এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে তারা দেখলো মৃতদেহ এবং মৃতদেহটা দেখার পর তাতে যে কোনো মানুষের এটা ধারণা হওয়া সম্ভব যে এটা একটা আনন্যাচারাল ডেথ বা অন্যরকম কিছু হয়েছে। তা প্রথম পুলিশ যেটা আমরা জানতে পারি যে সেটা একটা অস্বাভাবিক মৃত্যুর হচ্ছে জারি করেছিল, মানে রুজু করেছিল, মামলা বলুন বা যাই বলুন না কেন। এফআইআর এফআইআর কখন হয়, এফআইআর কখন হয় আমরা দায়িত্ব নিয়ে বলছি যে ওই আপলোডেড হয়েছিল পিএম রিপোর্টটা, সেটা টাইম হচ্ছে 10টা 25, এটা আমরা জানতে পেরেছি আপলোডেড হয়েছিল। এবং তার আগে পর্যন্ত এরকম একটা হীনাস, ঘৃণ্য, ভয়ঙ্কর কাণ্ড, তাতে পুলিশ কোনো এফআইআর করেনি। এফআইআর করেছিল তারপরে। তার মানে এটাই দাঁড়ায় যে এই সময়টুকু সকালবেলা মৃতদেহ দেখা থেকে শুরু করে 10টা 25 রাত্রেবেলা পোস্টমর্টম শেষে যখন পোস্টমর্টমের রিপোর্ট আপলোডেড হচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু ওই একটা অস্বাভাবিক মৃত্যুর হচ্ছে একটা জিডি তারা হচ্ছে করেছিল, যেগুলো রাস্তাঘাটে কোনো কারণে মারা গেলে বা কোথাও কোনো কিছু একটা অস্বাভাবিক মৃতদেহ দেখলে যেটা হয় সেটাই। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, তাতে পুলিশ প্রশাসনের যা ভূমিকা পালন করেছে তাতে অবধারিতভাবে এটা বলা যায় তারা কাউকে না কাউকে, কোথাও না কোথাও যে তারা আড়াল করার প্রচেষ্টা একটা করেছিল বলেই আমাদের মনে হয়েছে। এবং সেই জন্য আমরা বলছি যে আমাদের প্রথম থেকেই তাই মনে হয়েছে যে কাউকে না কাউকে পুলিশ আড়াল করতে চেয়েছে। না হলে কেন এরকম দীর্ঘসূত্রতা হবে? একটা মেডিকেল কলেজ, তার একটা সেমিনার রুম, সেখানে একটা এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য, বা সে খুন হতে পারে, রেপ হতে পারে, সেটা তদন্তের বিষয়, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য, তারপর থেকে পুলিশের এফআইআর করতে রাত্রি 10:30 পেরিয়ে গেল, এটা তো নানা প্রশ্নের জন্ম দেবেই। ফলে আমরা মানে একদমই এই ডিমান্ডটা করছি যে শুধু ওই ডিমান্ড নয় যে যারা ওই দিন অপরাধী তাদের পরিচিতি ব্যতি রেখে তাদেরকে মানে তাদেরকে চিহ্নিত করা হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা এটাও বলতে চাইছি যে যে প্রশাসন, যে স্বাস্থ্য প্রশাসন, যে পুলিশ প্রশাসন, তারা বিষয়টাকে এরকম আড়াল করার প্রচেষ্টা করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। শুধু তাই নয়,
আমরা এটাও বলতে চাইছি যে পিডব্লিউডি ওই দিন ওই ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল এবং তাদের সঙ্গে স্বাস্থ্য যে আধিকারিকরা যুক্ত ছিল তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। ঠিক। এবং অবশ্যই 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 আমরা এই কথাটা বলতে চাই যে আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে, তাদের টাকাতে কোটি কোটি টাকা খরচা করে এতগুলো উকিল দিয়ে সরকার কাকে আড়াল করতে চাইছে, ঠিক। আমরা কিন্তু শেষ দেখে ছাড়ব। আমার ডাক্তারবাবু আরো দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই মানে 21 জন অ্যাডভোকেট দেওয়া এই প্রেক্ষিতেই আমি প্রশ্নটা করছি। আপনারা কি বিনীত গোয়েলের পদত্যাগ ডিমান্ড করছেন বা বিনীত গোয়েলকে সিবিআই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ ডিমান্ড করছেন? আমরা চাইছি, সত্যি কথা বলতে আমরা চাইছি, শুধু বিনীত গোয়েল নয়, তার সঙ্গে উচ্চ স্বাস্থ্য আধিকারিক যারা আছেন আচ্ছা, তাদের সবাইকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা উচিত। তারা কি জানেন, কেন, কিভাবে তারা জেনেছেন, এবং তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত। দরকার। আচ্ছা ডাক্তারবাবু, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি দীর্ঘদিন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত। আচ্ছা, কোন জায়গায় কি এরকম অভিজ্ঞতা হয়েছে যেখানে একটি মৃত্যুর পর মানে পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের পর সেই মৃতদেহ দাহ করা হয়ে গেছে, তারপর মানে মূল এফআইআরটা লজড হয়েছে, এরকম অভিজ্ঞতা আপনার আছে কি? না, এরকম অভিজ্ঞতা নেই। এটাকেই আমরা হাইলাইট করতে এখন চাইছি যে দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম হয়েছে, দ্রুততার সঙ্গে বডি ওই মর্গ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় বডি আটকানোর চেষ্টা করেছিল বেশ কিছু ছাত্র যুব তারা একটা সংগঠনের পক্ষ থেকে, এবং আমরা চিকিৎসক সমাজেরও মানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর বেশ কিছু স্বেচ্ছাসেবক তারা চেয়েছিল যে সেখানে যারা যাবে এবং তারা অন্তত শেষ শ্রদ্ধা জানাবে, একটা মানবিক শেষ শ্রদ্ধা তারা জানাবে, তাদেরকে শেষ বিদায় জানাবে। তাদেরকে কোনোটাই সুযোগ দেওয়া হয়নি, এবং এটাও হয়েছে যে তারা দ্রুততার সঙ্গে বাড়ি নিয়ে গেছে এবং শ্মশানে নিয়ে গিয়ে দেহ দাহ করেছে। পুরো ঘটনাটাই হয়েছে যে ওই পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর। ফলে মানে পোস্টমর্টেম করার পর এফআইআর, এটা আপনার অভিজ্ঞতায় কোনোদিন হয়নি? এটা আমাদের অন্তত জানা নেই, আমরা শুনিনি, আমাদের অন্তত জানা নেই। অন্তত এফআইআর হওয়া উচিত ছিল এরকম একটা ঘটনাবলিতে, যে অনেক আগেই এক্স্যাক্টলি তাই। এটা হতে পারে না। এ রাজ্যে এখন সবই সম্ভব, এটাও হলো। অনেক ধন্যবাদ ডক্টর গুমটার সঙ্গে থাকার জন্য।